সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল 6:30। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ সেরে গরম গরম চায়ে চুমুক দিয়ে নিজের এনার্জি ডাবল করে নিয়ে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। এখন দেখো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে, তার আগে তো খাটটাট ভালো করে মুছেই নিয়েছিলাম আর এখন এই ঘরের বিছানাটাও এসে গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু রবিবারের দিন দেখবে একটু গড়িমসি মানে সকলের তো ছুটি থাকে, তাই ওই উঠবো করব এই করতে করতে কিন্তু সকালটা না কেটে যায় জানো তো, তাই না? মানে এই যে রবিবারের দিনটা এক সময় বলা হয় যে আজকে মনে মনে ভাবা হয় আজকে তেমন কোনো কাজ নেই, কিন্তু দেখতে গেলে রবিবারের দিন কাজ কিন্তু একটু আমাদের বেশিই থাকে। সপ্তাহের সকল পেন্ডিং পড়ে থাকা কাজ এই রবিবারেই কিন্তু আমরা সবটা শেষ করার চেষ্টা করি। তারপর কাঁচা ধোয়া, ঘরদোর টুকটাক পরিষ্কার করা, যেগুলো সারা সপ্তাহে অন্যান্য কাজের চাপে যেগুলো হয়ে ওঠে না, তো সেগুলোকে তো করতেই হয় এই রবিবার দিনকে। তো রবিবার দিন যতই বলি না কেন যে কাজ নেই, তেমন একটা ছুটি তো হিসাব করে দেখতে গেলে রবিবারের কাজ কিন্তু আরো বেশিই থাকে। আর কি বলতো, রবিবারে যেহেতু ওই একটা নির্দিষ্ট সময় নেই যে এই সময়ের মধ্যেই কাজটা শেষ করতে হবে, বা কোনো একটা জায়গায় কেউ বেরোবে বা মেয়ে পড়তে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, তাকে তার মতো করে তাড়াতাড়ি করে খাবার দাবার রেডি করে দেওয়ার ব্যাপার থাকে, তো সেই চাপটা তো থাকে না। তাই কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়, মানে এইদিকে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর মনের বাপি বাজারে গিয়েছিল আর আজকে কিন্তু চিকেন নিয়ে আসেনি, আজকে তো সানডে, তো আজকে চিকেন নিয়ে আসেনি। মেয়ে অনেকদিন ধরে কাঁকড়া খাবো করে একটু বলি করছিল ওর বাপিকে, তো আজকে কাঁকড়া পেয়েছে আর এই যে বাটা মাছ, এই দুটোকেই কিন্তু নিয়ে এসেছে। তো এই দুটোকেই কিন্তু রান্না করতে হবে। তো বাটা মাছটাও বেশ ধোয়াধুয়ি করা হয়ে গেছে, পুরোটা তো করব না কারণ কাঁকড়া করব, তাই বাটা মাছটা আর কি মনের বাপির জন্য একটাই করব। আর কাঁকড়াটাকে ভালোভাবে কাটতে হবে আর কি, মানে দাঁড়াগুলো ছাড়িয়ে, তো সেগুলো আর কি মা করে নেবে। আর এই যে দেখলে মনের বাপির জন্য একটা ডিমের পোচ করলাম। আর গতকাল রাতে আর কি ঘুগনি পরোটা করেছিলাম রাত্রের দিকে, তো সেই ঘুগনিটা ছিল একটু, তো সেটাকেই গরম করে দিলাম। আর আমাদের বাড়িতে না প্রত্যেকেই ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে জানো তো, আর ঘুগনি মুড়ি খেতে সত্যি আমারও খুব ভালো লাগে। তো এর মধ্যে ঘুগনি, একটু ঝুড়ি ভাজা, একটু কাঁচা পেঁয়াজ যদি দিয়ে মুড়ি খাওয়া যায় না, বেশ সুন্দর লাগে খেতে। তবে এটা মনের বাপিকে দিচ্ছি, মনের বাপি কাঁচা পেঁয়াজ খাবে না, তাই ওকে এমনি শুধু নর্মাল ঘুগনি আর মুড়ি দিয়ে দিলাম। আর এখন দেখো চলে এসেছি টিফিন করে নিয়ে রান্নার দিকে। রান্নাটা তো করতেই হবে কারণ রান্না আজকে একটু স্পেশালি থাকে, বলতে গেলে একটু চাপ থাকে। অন্যদিন তো চিকেন মাছ দুটোই করতে হয়, তো আজকে যেহেতু চিকেন আনিনি, কাঁকড়াটা নিয়ে এসছে, ওটাকেই করতে হবে। আর কি বলতো, এখন এই পালং শাক না মানে প্রত্যেক রবিবার কেন, মানে প্রত্যেক দিন করলেই কিন্তু দেখছি সবাই খেয়ে নিচ্ছে, কারণ এখন এই নতুন পালং শাক উঠেছে, তো এর মধ্যে না মানে জলটা বেশি পড়ে না, শাকের জলের মধ্যেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যায়। আর এত মানে দারুণ টেস্ট হয় শীতের শুরুতে না, এই পালং শাক খেতে সত্যি খুব সুন্দর লাগে। আর এখন দেখো ওই যে কাঁকড়ার তরকারিটা করে নিচ্ছে। আর কি বলতো, কাঁকড়ার এই তরকারি না আমি আগে কোনোদিনও করিনি, তো যতবারই করেছে মাই করেছে, তো এবারেও মাকে বললাম যে আপনি করুন আর আমি সাইডে দাঁড়িয়ে দেখছি। আসলে কি বলতো, মা তো অনেকদিন রান্নাবান্না সমস্তটা ছেড়ে দিয়েছে, এখন আর তাই না করতে পারে না। আর আস্তে আস্তে বয়স হচ্ছে, তো দেখবে খুন্তিটা মানে নাড়ছে রান্নার কড়াইতে, সেটাও যেন সেই ওই বাচ্চাদের মতো হয়ে গেছে আর কি দেখছি। তো কি বলতো, অভ্যাস না থাকলে যেটা হয় আর কি, অভ্যাস তো অনেকদিন নেই, মা তো অনেকদিন রান্নাবান্না এখন ছেড়ে দিয়েছে। আগে যদিও প্রত্যেক দিন সবটা সামলে নিত, কিন্তু এখন তো সবটাই আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। আর ভরসা করে ছাড়তে পারি না, কারণ শরীর অসুস্থ হয়ে পড়েই মাঝে মাঝে, কখন কি থেকে কি হয়ে যাবে আগুনের সামনে দাঁড়িয়ে, তাই আর মানে ভরসা করে সেভাবে ছাড়তে পারি না। যাই হোক, আমি পাশে ছিলাম আর মা এই যে দেখো খুন্তিটা নাড়ছিল, একটু দেখিয়ে মানে বলে দিচ্ছিলাম যে আমি কি এটা দেবো ওটা দেবো, তো আমি এক সাইড থেকে নুন লঙ্কা হলুদ সবটা দিচ্ছিলাম আর মা খুন্তিটা নাড়ছিল। আর এই সব রান্নাগুলো না আমরা তো অতটা ভালো পারি না, সাবেকি রান্না এগুলো সব না মা কিন্তু খুব সুন্দর করতে পারে, তাই মাকে বললাম আপনি এই তরকারিটা করুন, বাকি রান্নাটা আমি সামলে নিচ্ছি। তাই ওই বলার রিকোয়েস্টেই আর কি মেয়েও বললো হ্যাঁ ঠাম্মি তুমিও করো, তো আজকে তাই জন্য মা একটু দেখছি এই রান্নাটা করে দিচ্ছে।
যাই হোক, এই যে দেখো বললাম না খুন্তি নাড়াটাও অভ্যাস নেই, তো মানে খুন্তি নাড়াটাও এখন অন্যরকম হয়ে গেছে। আসলে মায়ের হাতে তেমনভাবে আর আগের মতো জোরও নেই, অনেকক্ষণ ধরে খুন্তি নাড়ালে মায়ের হাতেও ব্যথা করে, তো অনেক রকম সমস্যা, বয়সকালে তো সবারই অনেক রকম সমস্যা হয়ে যায়। এই সব দেখে দেখে না নিজেদের জন্য মাঝে মধ্যে একটু করে চিন্তা হয়ে যায় যে আমাদেরও তো একটা সময় এরকম আসবে, তখন জানি না আর শরীরে কি কি অসুস্থতা দেখা দেবে। যাই হোক, এখন দেখো মা বেশ সুন্দর করে এই কাঁকড়ার তরকারিটা বসিয়ে দিয়েছে আর এটাকে হতে দিচ্ছে। আর এই যে দেখো কাঁকড়ার তরকারি কিন্তু এই সময় একদম রেডি। আর এই গামাকা গামাকা ঝোল এরকমই কিন্তু ভালো লাগবে, জানো তো। এর থেকে বেশি আবার একটু ঝোল রাখলে কাঁকড়ার তরকারিতে ভালো লাগে না, মানে একটুখানি হালকা হালকা থাকবে গ্রেভি, সেটাই কিন্তু খেতে বেশ টেস্টি হয়। যাই হোক, বেশি ঝোল রাখছি না, কারণ শাক চচ্চড়ি হচ্ছে, শাক চচ্চড়ি দিয়েই কিন্তু আমাদের প্রত্যেকেরই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, আর সেই কারণে বেশি ঝোল রাখলাম না। আর এই যে কাঁকড়ার দাঁড়াগুলো থাকে, এগুলোও খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এগুলোকে কিন্তু আমরা আলাদা করে পেঁয়াজ, তারপরে আদা, রসুন, টমেটো এগুলো দিয়ে কিন্তু আমরা আলাদা করে ঝাল চচ্চড়ি করি। তো এই ঝাল চচ্চড়িটা খেতেও কিন্তু সুন্দর লাগে। আর এই জিনিসটা জানো তো, এই যে স্পেশাল রেসিপিটা, এই যে কাঁকড়ার দাঁড়া চচ্চড়িটা, এটা কিন্তু সর্দি মুখে বা হয়তো জ্বরটার হয়েছে বা সর্দি মুখে খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। কারণ মুখটা পুরো মানে মুখের যে একটা ওই কিছু খাবো না যে একটা ভাব থাকে, সেটা কিন্তু নষ্ট করে দেয়। যাই হোক, এখন দেখো এটাকে কিন্তু আমি করে নিচ্ছি, মা ওইটা করে কিন্তু স্নান করতে চলে গিয়েছিল। আর বাকি ছিল এইটা শাক চচ্চড়িটা এখনও করিনি, ওটা লাস্টের দিকে করব। যেহেতু এগুলো ধরলাম তাই ভাবলাম মাছটা আর কি, মাছ তারপরে কাঁকড়াটাকে ভালোভাবে রান্না করে তুলে দিয়ে ভালো করে কড়াটা ধুয়ে নিয়ে তারপর কিন্তু শাকের তরকারিটা রান্না করব। আর এখন দেখো এই যে দাঁড়া চচ্চড়িটাও বসিয়ে দিলাম। এর মধ্যে বেশি কিছু মশলা দিইনি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ, নুন তো কমন মশলা, এটা তো আছেই, এগুলো দিয়েই কিন্তু তরকারিটা বসিয়ে দিলাম। তোমাদের সাথে কয়েকটা কমেন্ট শেয়ার করে নিই। শ্যামলী ভ্লগস তুমি কমেন্ট করেছো, বলেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই, লাইক দিয়ে দেখে নিলাম। ব্লগার মুনমুন কমেন্ট করেছো রুমকির সংসার, তুমি বলেছো খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, অনেক কিছু শেয়ার করেছো, পাশে থাকলাম, পাশে থেকো। অবশ্যই বন্ধু, আমি অবশ্যই চেষ্টা করি সকলের পাশে থাকার। তোমরা যেমন আমার পাশে থাকো তেমন আমিও চেষ্টা করি তোমাদের পাশে থাকার, তোমাদের সাপোর্ট করার। আমার পক্ষে যতটা সম্ভব আমি কিন্তু ততটা আর কি চেষ্টা করি। যাই হোক, দেখো এখন কিন্তু ওই কাঁকড়ার ঝালটাও কিন্তু রেডি, মানে কাঁকড়ার দাঁড়া চচ্চড়িটা ওটা কিন্তু রেডি। আর এখন বসিয়ে দিচ্ছি মনের বাপির জন্য একটা মাছের ঝাল। তো বেকার অতগুলো মাছ করে তো লাভ নেই, কারণ কেউ খাবে না। কাঁকড়া পেলে সবাই কিন্তু হামড়োপুরি কাঁকড়াই খাবে, মাছের ঝাল কিন্তু কেউ খাবে না। আর মনের বাপি না খুব একটা ওই কাঁকড়া টাকড়া পছন্দ করে না, তো সেই কারণে ওর জন্যই একটা মাছ করলাম। আর এখন শীতকাল, তো এখন মোটামুটি শীতকালে একটু কাঁকড়া টাকড়াগুলো পাওয়াই যায়, জানো তো। আর এদিকে মাছটা ভেজে নিয়ে ওই আদা রসুন আর কি, পেঁয়াজটা দেবো না আজকে মাছের মধ্যে, যেহেতু টাটকা মাছ তাই পেঁয়াজ দেবো না, আদা রসুন একটু টমেটো বাটা দিয়ে হালকা করে একদম মাছের ঝালটা করে নেব মনের বাপির জন্য। আর আজকে কিন্তু দেখো দেরি করে ভাত বসিয়েছি, আজকে কিন্তু ভাত বসানোর কোনো তাড়া ছিল না, তাই রান্নাটা এদিক থেকে আগে কিছুটা কমপ্লিট করে নিয়ে আর কি তারপর ভাতটা বসিয়েছি, যাতে খাওয়ার সময় ভাতটা একদম গরম গরম থাকে। আর অন্যদিন কি হয়, মেয়ে তো স্কুল যায়, মনের বাপিও খেয়ে বেরোয়, তারপর রান্নাবান্না শুরু করব, সেই কারণে আগে কিন্তু ভাতটা বসিয়ে দিই। তারপর কোনো সময় মনের বাপি তাড়াতাড়ি করে খেতে চলে আসে, তো ভাতটা দেরি করে বসালে হবে না, তো সেই কারণে ভাতটা আগে বসিয়ে দিই। তো আজকে মোটামুটি সকলে বাড়ি আছে যেহেতু, তো সেই কারণে ভাতটা একটু দেরি করে বসালাম। আর এদিকে শাক চচ্চড়িটা হোক, তার মধ্যে ভাতটাও কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর আমি কিন্তু ভাতটা একটু অন্যরকমভাবে করি, কারণ হচ্ছে ভাতটা প্রথমে যখন বসাই ভালো করে চাল টাল ধুয়ে বসিয়ে দিলাম, তারপরে গ্যাসটাকে অন করে দিলাম, ভাতটা বেশ ভালো করে টকবক করে ফুটছে, সেই সময় গ্যাসটা অফ করে দিয়ে বেশ ওই 10 মিনিট মতো গ্যাসটা অফ করে রেখে দিই। এতে কি হয়, 10 মিনিটের তো আমার যেমন গ্যাস খরচাটা বাঁচলো, তেমন কিন্তু ভিতরে ভিতরে আস্তে আস্তে ভাতটা রেডি হতে থাকে। তারপর আবার 10 মিনিট হয়ে যাওয়ার পর ভাত কিন্তু হাঁড়ির ঢাকাটা তো খুলি না, তাই ভিতরের যে তাপমাত্রাটা সেটা কিন্তু সমানভাবে গরম থাকে। গ্যাসটা অন করে দেওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে সেটা মানে আর কি গরম হয়ে যায়, আর কিন্তু ভাতটা ফুটতে থাকে। তারপর মিনিট 2-3 ফুটিয়ে ভাতটাকে নামিয়ে নিই। এতে কি হয়, আমার ভাতটাও তাড়াতাড়ি মানে চটজলদি হয়ে যায়, গ্যাস খরচাটাও অনেকটা বাঁচে। তোমরা কেউ চাইলে এভাবে ভাত করে দেখতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, আর গ্যাসের তো প্রচণ্ড সাশ্রয় হয়।
যাই হোক, এখন দেখো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। দেখলেই তো শাক চচ্চড়িটা করে নিয়েছিলাম, পালং শাকের তরকারিটা। আর এখন এই যে গ্যাসের যে কাউন্টার টপটা সেটা কিন্তু মুছে নিলাম, গ্যাসটাও মুছে নিলাম, আর চিমনিটাও পরিষ্কার করে নেবো। মানে রান্না করেছি তার চারপাশটা কিন্তু ভালো করে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে মুছে পরিষ্কার করে নেবো। আর কি বলতো, রান্না করার পর যদি একটু ধৈর্য ধরে আমরা রান্নাঘরটা পরিষ্কার করি, তাহলে কিন্তু এই যে রান্নাঘরের মধ্যে দেখবে একটা আষ্টে গন্ধ লাগে, মাঝে মধ্যে একটা কেমন তেল মশলার তেল চিটে গন্ধ ছাড়ে, এগুলো কিন্তু ছাড়ে না, এগুলো কিন্তু পরিষ্কার থাকে। আর আমার যেহেতু ওপেন রান্নাঘর, তাই আমাকে সবসময়ের জন্য একটু গুছিয়ে রাখতে হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ আমার ডাইনিংয়ে যেই বসবে, রান্নাঘর থেকে যদি একটা ব্যাড স্মেল সেখানে আসে, তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো দেখাবে না। সেই কারণে চেষ্টা করি সব সময়ের জন্য রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর ধৈর্য ধরে আর বুদ্ধি খাটিয়ে আমরা যদি সংসারের কাজগুলো করে নিই, তাহলে ঘরদোর কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে থাকে। আর এদিকে দেখো স্নানটাও হয়ে গেছে, আর এখন কিন্তু পুজোটাও সেরে নিচ্ছি। আর এই শীতকালের বেলা জানো তো, মানে একটু মানে একটা বাজলো কি বাজলো না, দেখবো রোদের তাপ একদম কমে এসেছে। আমি যখন স্নান টান করে ছাদে জামা কাপড় মেলতে যাই, তখন দেখি না একদম রোদের তাপটা কমে যায়, মানে রোদের তেমন একটা কোনো তাপই থাকে না। শীতকালের দিনে প্রচণ্ড তাড়াতাড়ি আর কি কাজকর্ম সমস্তটা সামলে নিতে হয়, না হলেই কিন্তু ওই কাজ করতে করতেই এদিক থেকে সন্ধে হয়ে যায়। যাই হোক, দেখলেই পুজোটা করে নিয়েছিলাম, তারপর কিন্তু চলে এসেছি দুপুরের লাঞ্চটা সেরে নিতে। আর এই দেখো আজকের লাঞ্চের থালি তো দেখতেই পাচ্ছ, যে ওই শাক চচ্চড়ি, কাঁকড়ার তরকারি, কাঁকড়ার দাঁড়া চচ্চড়ি, মাছের ঝাল, আজকে আর ডালটা করিনি। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর জাস্ট একটু রেস্ট নিয়ে আবার তো সন্ধে হয়ে যাচ্ছে, 4:46 থেকে আমাদের প্রেয়ার টাইম। তো ওই প্রেয়ার টাইমে তো প্রার্থনাটা করতেই হবে, তো সেই কারণে আবার জাস্ট একটু রেস্ট নেওয়ার পরই কিন্তু উঠে পড়তে হচ্ছে আর চলে যেতে হচ্ছে প্রার্থনা করে নিতে। ধূপ দীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দেবো আজকের আমার দয়ালের বিনতি প্রার্থনা, সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। তো প্রার্থনা করে নেওয়ার পর অনেক কাজ থাকে জানো তো, যেমন একটু হয়তো যেগুলো জামা কাপড়গুলো গোছানোর থাকে সেগুলো গুছিয়ে নিই, চাটা করি সন্ধ্যাবেলায় বাড়ি যেদিন থাকি। তাছাড়া টুকটাক কাজকর্ম তো সারা দিন লেগেই আছে। সেই সন্ধ্যাবেলাতেও যদি মনে করি এখন আমি কিছু করবো না, একটু রেস্ট নেব, তাতেও কিন্তু হবে না, তাতেও কিন্তু সেই টুকটাক কাজ দেখবে ঠিক চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। আর তখন সেটা না করতে পারলেও যেন গাটা কেমন একটা হবে, যে কাজটা আমি করলাম না, ফেলে রাখলাম। যাই হোক, চলো সন্ধ্যার বিনতি প্রার্থনা শুরু করে দিই। আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে কোনোভাবে ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, আসছি তবে।